হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আর সবচেয়ে বড় কথা, তোমাদের প্রিপারেশন কেমন চলছে? সামনে কিন্তু প্রচুর পরীক্ষা এবং সেই প্রিপারেশনের দিকে মাথায় রেখে আমরা কিন্তু বারবার প্র্যাকটিস সেটসগুলোকে করছি। আজকেও তোমাদের জন্য আমি প্র্যাকটিস সেট এনেছি এবং আজকে এনেছি 5 কা পাঞ্চ। 5টা কোয়েশ্চেন্স থাকবে, আমাদের 5টাই থাকবে, বাট ওই 5টা কোয়েশ্চেনের কিন্তু আমরা সমস্ত অ্যানালিসিসগুলো করে নেব। কেমন? আমরা আছি রাইস স্মার্ট বাংলা চ্যানেলে এবং তোমাদের আমি রোজ প্রত্যেকটা সেশনে আমি তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু এক্সামে রেডি হওয়ার জন্য, এক্সামের জন্যে তৈরি হওয়ার জন্যে তোমরা কিন্তু রাইস স্মার্ট বাংলা চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই এতদিনে নিশ্চয়ই তোমরা এটাকে ইনস্টল করে নিয়েছো গুগল প্লে স্টোর থেকে। সাবস্ক্রিপশন বাটনটা যদি তোমরা ক্লিক না করে থাকো তাহলে সমস্যা যেটা হবে, যখনই কোনো ভিডিও আপলোড হবে, যখনই কোনো সেশন আপলোড হবে, সেই নোটিফিকেশানটা কিন্তু তোমার পেতে দেরি হয়ে যাবে। এবং বুঝতেই পারছো, কাট থ্রোট কিন্তু এখন কম্পিটিশন, কারুর থেকে পিছিয়ে থাকা চলবে না। কেমন? অবশ্যই কমেন্ট বক্সগুলোতে তোমরা জানাবে যে তোমাদের কী ধরনের সেশনসের প্রয়োজন আছে আর কোন ধরনের টপিক ডিসকাস করলে তোমাদের ভালো হয়। রাইস স্মার্ট কিন্তু বহু বছর ধরে, প্রিসাইসলি 37 ইয়ার্স ধরে কম্পিটিটিভ এক্সামে স্টুডেন্টদের সবসময় সাকসেসের পাথে নিয়ে যাচ্ছে এগিয়ে। এবং বিভিন্ন ধরনের এখানে কোর্স আছে, তোমরা তোমাদের পছন্দ মতন কোর্সের এখানে অ্যাডমিশন নিতে পারো এবং অবশ্যই ডিটেলসের জন্য তোমাদের কিছুই করতে হবে না। সেই রাইস স্মার্ট বাংলা যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে ডাউনলোড করে সেখানেই তোমরা সমস্ত খবরাখবর পেয়ে যাবে। আজকে যে প্র্যাকটিস সেটটা আছে সেই প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন্সগুলো আমরা আলোচনা করি, দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। এবং দেখো, প্রশ্নগুলো কিন্তু আমি বারবার তোমাদের বলছি এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কাজে যখনই আমরা প্রিভিয়াস ইয়ারের সেট আলোচনা করছি তখন সেটা গুরুত্বপূর্ণ এই জন্যে হয়ে ওঠে কেন কি যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেখান থেকে কিন্তু আমরা পরীক্ষার প্যাটার্ন অনেকটাই বুঝতে পারি। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, দ্য আউটকাম অফ ডিভ্যালুয়েশন। এখন আমরা কিন্তু ডিভ্যালুয়েশন কাকে বলে আমরা জানি, যে ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, যখনই এখানে মুদ্রার ডিভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে তখনই আমরা কিন্তু ধরে নেব ডোমেস্টিক কান্ট্রির হিসেবে, মানে আমার দেশের যেই কারেন্সি। তাহলে আমার দেশের কারেন্সি কি হবে? আমার দেশের কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপিস। ইন্ডিয়ান রুপিসের যে কম্প্যারিজনে যখন ফরেন কারেন্সির দাম বেড়ে যাবে, খুব সহজ এক্সাম্পল আমরা একটা নিই, যে ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে আমরা এক্সচেঞ্জ করছি একটা ফরেন কারেন্সি যেটাকে আমরা বলছি ডলার। যদি ইন্ডিয়ান কারেন্সির রেসপেক্টে ফরেন কারেন্সির দাম বেড়ে যায়, অথবা অল্টারনেটিভলি যদি ফরেন কারেন্সির রেসপেক্টে ডোমেস্টিক কারেন্সি, এক্ষেত্রে ইন্ডিয়ান কারেন্সি যেটাকে আমরা INR বলছি, সেটার ভ্যালু কমে যায় এবং সেই কমে যাওয়ার কারণটা, ভ্যালু ফল করার কারণটা যদি গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংকিং অথরিটি, আমাদের দেশে RBI হয়, তার মানে পলিসির মাধ্যমে, কোনো নীতির মাধ্যমে কেন্দ্র সরকার অথবা কেন্দ্রীয় ব্যাংকিং প্রতিষ্ঠান যদি আমার দেশের অর্থনীতিতে ইন্ডিয়ান রুপিসের INR এর ভ্যালু ফরেন কারেন্সির রেসপেক্টে কমিয়ে দেয়, তাহলে সেই টার্মটাকে আমরা বলি ডিভ্যালুয়েশন অফ কারেন্সি। কেমন? তাহলে একটা সহজ এক্সাম্পল নেওয়া থাক। ধরো, ফর জাস্ট আরবিটারি এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে রুপি 1, আমরা ধরে নিচ্ছি যে 1 টাকা, যেটা সেই 1 টাকা রুপি 1 ইজ ইকুয়াল টু রুপি 1, যেটা সেই রুপি 1 ইজ ইকুয়ালস টু, আমরা এখানে ধরে নিচ্ছি যে সেটা সমান সমান হচ্ছে গিয়ে 80 টাকা, $80, $80। তাহলে রুপি 1 সমান সমান আমরা ধরে নিলাম $80। এইবার ঘটনা হচ্ছে যে আমরা যখন ডিভ্যালুয়েশন দেখব তখন আমরা টাকার সঙ্গে ডলারের কম্প্যারিজন করছি। টাকার সঙ্গে যখন ডলারের কম্প্যারিজন করছি, আমাদের সহজ এক্সাম্পলটা, সেখানে আমরা কি ধরছি? আমরা ধরছি যে $1 সমান সমান রুপিস 80 ছিল, এটা ইনিশিয়াল ভ্যালু।
এখান থেকে ভ্যালুটা ডিভ্যালুয়েট হচ্ছে। ডিভ্যালুয়েট কার মাধ্যমে হচ্ছে? অবশ্যই সেখানে হয় গভর্নমেন্ট বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই ভ্যালুটা কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিয়ে সেটাকে করে দিল $1 সমান ধরো 85 টাকা, 85 রুপিস। তাহলে ভেবে দেখো আমাদের ডেফিনেশনটা কী ছিল, যে টাকার মূল্য বিদেশি কোনো একটা কারেন্সির রেসপেক্টে কমে যাওয়া। তাহলে একটা সময় যখন 80 টাকার পরিবর্তে $1 পাচ্ছিলাম, তখন তারপরে যখন সিচুয়েশনটা কী হয়ে গেল, যে 85 টাকার পরিবর্তে $1, তার মানে আরও 5 টাকা এখানে এক্সট্রা দিতে লাগছে। তাহলে আমার দেশের কারেন্সির মূল্য কমে গেল, আর কম্পেয়ার টু একটা ফরেন কারেন্সি, যেটাকে আমরা এখানে এক্সাম্পলে ডলার ধরেছি। এই যে সিচুয়েশনটাকে আমরা কিন্তু বলছি ডিভ্যালুয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি বা ডিভ্যালুয়েশন অফ রুপিস। কেমন? এবার বলছে এখানে যে ডিভ্যালুয়েশনের আউটকাম কি হবে। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু বেসড করেছে যে আউটকাম অফ ডিভ্যালুয়েশন। তাহলে যখনই আমরা ডিভ্যালুয়েশনের আউটকামের কথা বলবো, একটা জিনিস ভেবে দেখো, যখনই আমি প্রতি ডলারের এগেনস্টে টাকা 5 টাকা করে বেশি দিচ্ছি, তখন আমার দেশের যেই এক্সপোর্ট, আমার দেশের যেই রপ্তানি, যেটাকে আমরা জেনারেলি বড় হাতের এক্স দিয়ে ডিনোট করছি, তাহলে আমি আমার দেশে কোনো কিছু একটা জিনিস বানাচ্ছি এবং সেটাকে বাইরে রপ্তানি করছি, সেটাকে বাইরে এক্সপোর্ট করছি। যদি আমার দেশের কারেন্সি ডিভ্যালুয়েশন হয়, তাহলে ভেবে দেখো, আগে বিদেশি ক্রেতারা, যারা বিদেশি ফরেন বায়ার ছিলেন, তারা আমাকে $1 দিতেন আর 80 টাকার জিনিস আমরা তাদেরকে এক্সপোর্ট করতাম, যখন প্রথম সিচুয়েশনটা ছিল। কিন্তু যখন সিচুয়েশন বদলে গেল, যখন এই জায়গা থেকে ডিভ্যালুয়েশন হয়ে 80 টাকার জায়গায় এখন 85 টাকার জিনিস আমরা দিচ্ছি, তখন কিন্তু আমাদের এক্সপোর্টের প্রাইস ফল করলো, এক্সপোর্টের প্রাইস কমে গেল। আর এক্সপোর্টের প্রাইস ফল করার কারণে এক্সপোর্টের কোয়ান্টিটি এটা রাইজ করলো। তাহলে যখনই ডিভ্যালুয়েশন হলো, তার ফলস্বরূপ আমরা কি দেখলাম, যে আমাদের দেশে এক্সপোর্টের দাম আমাদের দেশের এক্সপোর্ট রপ্তানির দাম কমে গেল, আর তার জন্যে আমাদের দেশের এক্সপোর্ট কোয়ান্টিটি পরিমাণ বেড়ে গেল। তার মানে কি হলো? তার মানে দাঁড়ালো আমাদের দেশে আগের থেকে বেশি ফরেন এক্সচেঞ্জ ইনফ্লো, আগের থেকে বেশি এক্সপোর্ট করতে পারছি, মানে আগের থেকে বেশি ফরেন এক্সচেঞ্জের ইনফ্লো সেটাও কিন্তু রাইজ করছে। বোঝা গেল? তাহলে এক্সপোর্টের ওপর এফেক্টটা কী দাঁড়ালো? এক্সপোর্টের ওপর এফেক্ট দাঁড়ালো এক্সপোর্টের দাম কমছে, আর এক্সপোর্টের দাম কমছে বলে আমাদের দেশের এক্সপোর্ট আরও বেশি করে হচ্ছে বিদেশে। যখনই আমরা বিদেশে বেশি এক্সপোর্ট করতে পারছি, তখন বিদেশ থেকে বেশি পেমেন্ট পাচ্ছি, বিদেশি পেমেন্টটা আমার দেশে আসবে ফরেন এক্সচেঞ্জ হিসেবে, ডলার, পাউন্ড, ইউরো, ইয়েন হিসেবে। তাহলে সেই ফরেন এক্সচেঞ্জের ইনফ্লো বেড়ে গেল। এর ফলস্বরূপ দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ এই দুটোর কারণে, এই এক্সপোর্ট প্রাইস ফল করা আর ফরেন এক্সচেঞ্জের ইনফ্লো বেড়ে যাওয়ার কারণে আমার দেশে কি হচ্ছে, আমার দেশে যেই ট্রেড ব্যালেন্স আমরা কি করে বের করি? ট্রেড ব্যালেন্স আমরা বের করি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট যেহেতু বেড়েছে, সেহেতু আমার ট্রেড ব্যালেন্স কি করবে? ইমপ্রুভ করবে। তার মানে আমার দেশে যদি আগে ট্রেডে ডেফিসিট থেকে থাকে, তাহলে সেই ডেফিসিটটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে দিস ইজ গুড ফর এ নেশন, এটা কিন্তু একটা রাষ্ট্রের পক্ষে ভালো। এবং অবশ্যই যখন ফরেন এক্সচেঞ্জ আমার দেশের ইনফ্লোটা বেড়ে যাচ্ছে, তখন আমাদের দেশে যে ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ, যেটা আরবিআই মেনটেন করছে, সেই রিজার্ভ অফ ফরেন এক্সচেঞ্জ সেটাও কিন্তু রাইজ করবে। তাহলে এই যে এফেক্টসগুলো আমরা দেখলাম, এই এফেক্টসগুলোকে মাথায় রেখে, তার মানে ট্রেড ব্যালেন্স ইমপ্রুভ করছে, আবার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটাও রাইজ করছে। এই জায়গাটা মাথায় রেখে এবার যদি আমরা অপশানসগুলোকে দেখি, অপশানসে কি বলছে, যে আউটকাম কি হতে পারে? ইনক্রিজড এক্সপোর্ট বাড়ছে, এটা ঠিক আছে।
অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্টের ইমপ্রুভমেন্ট হবে। এবার এই যে কথাটা ব্যালেন্স অফ পেমেন্ট, এটাকে আমরা শর্টে বলি বিওপি। এই বিওপিটা কী জিনিস তোমাদের নিশ্চয়ই মনে আছে। বিওপি মানে আমরা বলেছিলাম ডোমেস্টিক কান্ট্রি। বিওপি মানে আমরা বলেছিলাম যে ডোমেস্টিক কান্ট্রির সাথে এখানে দেখে নেওয়া যাক। বিওপি মানে আমরা কি বলেছিলাম? বিওপি মানে আমরা বলেছিলাম যে ডোমেস্টিক কান্ট্রির সাথে যখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে সমস্ত ট্রেডগুলো হচ্ছে, তাহলে ডোমেস্টিক কান্ট্রির সাথে, ডোমেস্টিক নেশনের সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেই ইকোনমিক ট্রানজাকশনসগুলো হচ্ছে, সেই ইকোনমিক ট্রানজাকশনগুলোর যেই অ্যানুয়াল অ্যাকাউন্টসটা, সেই অ্যানুয়াল অ্যাকাউন্টসটাকে আমরা বলেছিলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? আমার দেশের সাথে বিশ্বের অন্য সমস্ত দেশের এক বছরে যত রকম অর্থনৈতিক লেনদেন হচ্ছে, সেই সমস্ত অর্থনৈতিক লেনদেনের যেই হিসেবটা, সেই হিসেবটাকে আমরা বিওপি বলছি। এবং সেই বিওপিতে যখনই আমরা দেখছি ডিভ্যালুয়েশন হচ্ছে, বিওপি কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু ইমপ্রুভ করবে। ইমপ্রুভ কেন করবে? কেন কি যেহেতু আমাদের দেশের এখন এক্সপোর্টটা বেড়ে যাচ্ছে এবং এক্সপোর্টের উল্টো আমদানির উল্টো রপ্তানি, যখনই ডিভ্যালুয়েশন হবে তখনই এক্সপোর্ট যেমনি বাড়ছে তখনই কিন্তু ইম্পোর্ট কমবে। এটা মাথায় রাখবো। আমরা যেমনি এখানে এক্সপোর্টের অ্যানালিসিসটা করেছি, একই রকম অ্যানালিসিস কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে হবে, জাস্ট উল্টো। ইম্পোর্টের দাম কিন্তু তখন বেড়ে যাবে আর ইম্পোর্টের কোয়ান্টিটি ফল করবে। ইম্পোর্টের দাম বেড়ে যাবে, যেমনি ধরো এখানে আমরা যখন দেখেছিলাম, যখন অ্যানালিসিসটা করছিলাম আমরা দেখেছিলাম যে এখানে এক্সপোর্টের দাম কমছে। যখন এক্সপোর্টের দাম কমছে তখন কিন্তু ইম্পোর্টের দাম বাড়ছে, আর এক্সপোর্টের দাম কমছে বলে এক্সপোর্টের কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। এক্সপোর্টের কোয়ান্টিটি বাড়ছে কিন্তু ইম্পোর্টের কোয়ান্টিটি কমছে। একই যুক্তিতে এক্সপোর্ট যখন বেড়ে গেছিল তখন ফরেন এক্সচেঞ্জ বেড়েছিল, তাহলে ইম্পোর্ট যখন কমে যাবে তখন ফরেন এক্সচেঞ্জের আউটফ্লোটা ফল করবে। কাজেই যে করেই হোক, যখনই ডিভ্যালুয়েশন হচ্ছে তখনই কিন্তু দেশের ব্যালেন্স অফ পেমেন্টে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে এই স্টেটমেন্টটা ঠিক আছে। বাকি স্টেটমেন্টগুলো দেখে নেওয়া যাক। ইনক্রিজ ইন এক্সপোর্ট, এটা তো ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। অ্যান্ড ফরেন রিজার্ভ ডেফিসিয়েন্সি, ফরেন রিজার্ভে কী করে ডেফিসিয়েন্সি হবে? যখন আমরা দেখলাম যে আমাদের দেশে ফরেন কারেন্সি ইনফ্লো বাড়ছে, ফরেন কারেন্সি আউটফ্লো কমছে, তাহলে রিজার্ভটা ইমপ্রুভ করবে, ডেফিসিয়েন্সি হবে না, ফরেন কারেন্সিতে ডেফিসিয়েন্সি হবে না। 3 নম্বর স্টেটমেন্ট কি বলছে? তার মানে এই স্টেটমেন্টটা ভুল, এটা ঠিক না, এটা আমরা নেব না। 3 নম্বর স্টেটমেন্ট কি বলছে দেখো, বলছে যে ইনক্রিজড ইম্পোর্ট। তাহলে যেখানে আমরা বলছি যে এক্সপোর্ট বাড়বে, সেখানে কখনোই ইম্পোর্ট বাড়বে না ডিভ্যালুয়েশনের ফলে। ডিভ্যালুয়েশনের ফলে ইম্পোর্ট কিন্তু ফল করবে। কেমন? তাহলে এই স্টেটমেন্টটা প্রথমেই ভুল হয়ে গেল। লাস্ট কি বলছে? ডেইলি অপশানে বলছে দেখো ইনক্রিজ ইন বোথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। এক্সপোর্ট তো বাড়বে কিন্তু ইম্পোর্ট তো বাড়বে না, কাজেই এটাকেও আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কারেক্ট স্টেটমেন্ট যদি বলে বা আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে কিন্তু অপশান এ। অপশান এ আমরা নেব আনসার। কেমন? So option A will be the answer to this question. Outcome of devaluation of the currency, devaluation of the currency যদি হয় তাহলে দেশে এক্সপোর্ট বাড়বে আর দেশের যেই ব্যালেন্স অফ পেমেন্ট সেটা ইমপ্রুভ করবে। ক্লিয়ার সবার? চলো, ভেরি গুড। তোমরা কিন্তু যখন আমি কোয়েশ্চেন্স করাচ্ছি তোমরা কিন্তু সেই কোয়েশ্চেনে পার্টিসিপেট করবে এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের যেই আনসারগুলো, তোমার যে থিঙ্কিংগুলো সেটাও কিন্তু আমাকে জানাবে। কেমন? চলো বেশ, পরের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে যেটা, সেটা হচ্ছে এখানে যে ডিফারেন্স বিটুইন ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ভিজিবল ইম্পোর্ট। কথাটা এখানে এই ভিজিবলের ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট আমরা আগেই দেখেছি। এক্সপোর্ট মানে দেশ থেকে আমরা যেটা রপ্তানি করছি, ইম্পোর্ট মানে আমরা দেশ থেকে যেটা
দেশের ভেতরে যেটা আমদানি করছি। তাহলে এই যে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এই এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট যেটা দেশে হচ্ছে, সেই এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট সেটা ভিজিবল কোনটা হবে? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ভিজিবল পার্ট মানে হচ্ছে যেটা গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটা ট্যাঞ্জিবল, যেটা আমরা স্পর্শ করে দেখতে পাচ্ছি বা চোখে দেখতে পাচ্ছি। এমন গুডস বা কমোডিটি যখন আমরা বাইরে পাঠাচ্ছি তখন সেটা ভিজিবল এক্সপোর্ট। এমন দ্রব্য বা গুডস বা কমোডিটি যখন আমরা বিদেশ থেকে আমাদের দেশে আনছি, আমদানি করছি, তখন সেটা হবে ইম্পোর্ট। কাজেই এখানে বলছে ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, তাহলে ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের মধ্যে যেই ডিফারেন্সটা আছে, পার্থক্যটা আছে, সোজা গল্প এক্স যদি ভিজিবল এক্সপোর্ট হয় আর এম যদি ভিজিবল ইম্পোর্ট হয়, তাহলে এদের দুজনের মধ্যে যেই ডিফারেন্সটা, এদের যে ভ্যালুর ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে কি বলা হয় এটা জানতে চেয়েছে। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি বেসিক্যালি বের করতে হবে এইটা, ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ভিজিবল ইম্পোর্টের ডিফারেন্স। দেখে নেওয়া যাক অপশানে কি আছে। অপশানে বলছে প্রথমটা ব্যালেন্স অফ ট্রেড। কেমন? অপশান বি বলছে ব্যালেন্স অফ পেমেন্ট। একটু আগেই কিন্তু আমরা আলোচনা করলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলছি। ব্যালেন্স অফ পেমেন্ট বলছি হচ্ছে ডোমেস্টিক কান্ট্রি, ডোমেস্টিক নেশনের সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যেই ইকোনমিক ট্রানজাকশানটা হচ্ছে, যেই অর্থনৈতিক ট্রানজাকশান বা লেনদেনটা হচ্ছে, সেই অর্থনৈতিক লেনদেনের 1 বছরের 1 ইয়ারের অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টসটাকে আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে এখানে বলছে ব্যালেন্স অফ পেমেন্ট বলা হবে কি? আচ্ছা, একটা জিনিস আমরা এখানে দেখে নিই যে এই যে ব্যালেন্স অফ পেমেন্টের কথা বললাম, এই ব্যালেন্স অফ পেমেন্টে কটা এন্ট্রি থাকে। আমরা যদি দেখি যে একটা নর্মাল ব্যালেন্স অফ পেমেন্টের স্ট্রাকচারটা কীরকম হবে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট যেহেতু একটা অ্যাকাউন্টস, তার মানে সেখানে একটা ক্রেডিট সাইড থাকবে আর একটা ডেবিট সাইড থাকবে, এটা সমস্ত অ্যাকাউন্টিংয়ে থাকবে। কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের বেসিক্যালি এখানে 3টে অ্যাকাউন্ট থাকে। প্রথম অ্যাকাউন্টটাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, পরের অ্যাকাউন্টটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, আর 3 নম্বর অ্যাকাউন্টটাকে, এটা আমি নিচে লিখে দিই, 3 নম্বর অ্যাকাউন্টটাকে আমরা বলছি অফিসিয়াল সেটেলমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। এই 3টে অ্যাকাউন্টকে ব্যালেন্স অফ পেমেন্টের ন্যাচারাল অ্যাকাউন্ট বলা হয় যদি এই 3টে অ্যাকাউন্টের টোটাল ক্রেডিট আর টোটাল ডেবিট, মানে এই 3টে অ্যাকাউন্টের টোটাল ক্রেডিট আর টোটাল ডেবিট যদি না মেলে, কারেন্ট অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট আর অফিসিয়াল সেটেলমেন্ট অফ অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্টের টোটাল ক্রেডিট আর সেই 3টেরই টোটাল ডেবিট যদি না মেলে, না মেলার চান্সটাই দেখো বেশি, কেন কি এগুলো নিজেদের মধ্যে কোনো রিলেশন রেখে ডেবিট ক্রেডিট হয় না। যদি না মেলে তখন একটা 4th অ্যাকাউন্ট আনা হয়, কেন কি ব্যালেন্স অফ পেমেন্টটাকে ব্যালেন্সে দেখাতে হবে। এই 4th অ্যাকাউন্টটাকে আমরা বলি এরার্স অ্যান্ড অমিশনস অ্যাকাউন্ট। কেমন? তাহলে এই হলো ব্যালেন্স অফ পেমেন্টের স্ট্রাকচার। যেখানে ট্রেড এন্ট্রিটা, এই যে এখানে যে ট্রেড এন্ট্রিটা বলছে যে ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ভিজিবল ইম্পোর্ট, এই এন্ট্রিটা কিন্তু এই কারেন্ট অ্যাকাউন্টে হবে। তার মানে আমাদের যে ট্রেড এন্ট্রিটা হচ্ছে, এই ট্রেড এন্ট্রিটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে যাচ্ছে। তাহলে শুধু ট্রেড এন্ট্রিতে ব্যালেন্স থাকলে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট বলা যায় না, কেন কি ব্যালেন্স অফ পেমেন্টে কিন্তু বাকি আরও 2টো ন্যাচারাল অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর হচ্ছে গিয়ে অফিসিয়াল সেটেলমেন্টস অ্যাকাউন্ট। তাহলে এটা আমরা কেটে দিলাম। আর কি বলছে? ব্যালেন্স ইন টার্মস অফ ট্রেড। এই টার্মস অফ ট্রেডটা কি? টার্মস অফ ট্রেড মানে এখানে বোঝাতে চাইছে যে টার্মস অফ ট্রেড মানে হচ্ছে যখন দুটো দেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে কোনো একটা দেশ, সেই ডোমেস্টিক কান্ট্রিটা, ডোমেস্টিক নেশনটা, সে দেখছে তার যে ভ্যালু অফ এক্সপোর্ট, তার যে এক্সপোর্টের ভ্যালুটা which is just equal to তার যে ভ্যালু অফ ইম্পোর্ট, তার ইম্পোর্টের ভ্যালুর সমান হবে, তখন সেটাকে বলা হচ্ছে যে ব্যালেন্সড টার্মস অফ ট্রেড। কেমন? ব্যালেন্স
টার্মস অফ ট্রেড। আর ব্যালেন্স টার্মস অফ ট্রেডের জন্য কী লাগবে, যে এক্সপোর্ট আর ইম্পোর্ট সমান হতে হবে ভ্যালু সেন্সে। আর তাহলে এটাও হলো না, এটাও হলো না। আর গেইনস ফ্রম ট্রেড, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন এই যে আমি বলছি যে আমার দেশের সঙ্গে, ডোমেস্টিক কান্ট্রির সঙ্গে, আমি ডোমেস্টিক কান্ট্রিতে থেকে বিশ্বের অন্য সমস্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য করব, ভাই হোয়াই, কেন কেন আমি অন্য দেশকে এক্সপোর্ট করব, তার থেকে ইম্পোর্ট করব, আর কেনই বা অন্য দেশ আমার থেকে জিনিস কিনবে এবং আমাকে জিনিস বিক্রি করবে? তাহলে এই কেনর উত্তরটা হচ্ছে এই গেইনস ফ্রম ট্রেড। মানে যখন দুটো দেশ নিজের মধ্যে বাণিজ্য করবে, তখন দুটো দেশই যারা বাণিজ্যের মধ্যে আছে তাদের দুটো দেশেরই কিছু না কিছু লাভ হবে, সেই লাভটাকেই এখানে বলা হচ্ছে গেইনস। আর সেই গেইনসটা কিসের মাধ্যমে আসছে? ফ্রম ট্রেড। ফ্রম ট্রেড মানে আন্তর্জাতিক বাণিজ্য। এখানে ট্রেড বলতে কিন্তু ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেডকে বোঝানো হচ্ছে। তাহলে গেইনস অফ ট্রেড এক্সপ্লেন্স ওয়াই ট্রেড টেক্স প্লেস অ্যামং টু নেশনস। কিন্তু এখানে আমাদের প্রশ্নটা ছিল যে ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টকে কী বলবো? আমাদের প্রশ্নটা ছিল ডিফারেন্স বিটুইন ভিজিবল এক্সপোর্ট আর ভিজিবল ইম্পোর্টকে কী বলবো। তাহলে আমাদের যেই প্রথম অপশানটা ছিল ব্যালেন্স অফ ট্রেড, এইটাই আমাদের থাকলো কারেক্ট আনসার হিসেবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অপশান এতে যেই অপশানটা দেওয়া আছে ব্যালেন্স অফ ট্রেড, এই যে ট্রেড ব্যালেন্সটাকে মার্কেন্ডাইজড ব্যালেন্সও বলা হয়। মার্কেন্ডাইজড মানে কি? যেই জিনিসটা আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি বা চোখে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে দেখবে বিভিন্ন কোম্পানি টিভিতে টেলিভিশনে অ্যাড নিয়ে আসে, অ্যাডভার্টিজমেন্ট নিয়ে আসে যে আপনারা যদি এই প্রোডাক্টটা কেনেন তাহলে এই প্রোডাক্টের সঙ্গে একটা মার্কেন্ডাইজড ফ্রি দেওয়া হবে, সাইন্ড বাই কোনো একজন বড় কেউ, কোনো একজন ক্রিকেটার, কোনো একজন ফিল্ম স্টার, এরকম কারুর সিগনেচার করে একটা মার্কেন্ডাইজড আপনাকে গিফট দেওয়া হবে। তো এই মার্কেন্ডাইজড মানে এনিথিং উইচ ইজ ভিজিবল অ্যান্ড উইচ ক্যান বি টাচড অ্যান্ড ফিল। কেমন? তাহলে সেই মার্কেন্ডাইজ ব্যালেন্স, সেটাকে আমরা বলছি ভিজিবল ট্রেড ব্যালেন্স বা ব্যালেন্স অফ শুধু ট্রেড। ঠিক আছে? তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর যে ডিফারেন্স বিটুইন ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ভিজিবল ইম্পোর্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, আমাদের আনসার হবে ব্যালেন্স অফ ট্রেড। ক্লিয়ার সবার? আর বাকি অপশানসগুলো কিন্তু আমরা জেনে নিলাম যে বাকি অপশানসগুলো কেন হবে না, এবং সেই অপশানসগুলোর যদি কোনো মানে থাকে তাহলে সেগুলোও কিন্তু আমরা এক্সপ্লেন করে দিয়েছি। জেনারেলি আমাদের যে কম্পিটিটিভ এক্সামের অপশানসগুলো থাকে না, তার কিছু না কিছু মানে তো থাকবেই। হ্যাঁ, 100% যে কোনো অপশানের মানে থাকতেই হবে তার কোনো মানে নেই, বাট জেনারেলি অপশানসগুলো কিন্তু একটু অ্যানালিসিস করে দেখা উচিত, যেটা আমরা সবসময় এই প্র্যাকটিস সেশনগুলোতে করে থাকি। পরের প্রশ্নে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে গিভেন দ্য মানি ওয়েজ, তার মানে এখন ওয়েজ কাকে দেওয়া হয়? আমরা জানি যে আমাদের যে সেকেন্ড ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে বা সেকেন্ড ইনপুট আছে, যেটাকে আমরা লেবার বলি, এই সেকেন্ড ইনপুটের পেমেন্ট হচ্ছে ওয়েজেস। কেমন? আর লেবার আমরা কাকে বলেছিলাম? লেবার আমরা বলেছিলাম হচ্ছে যে এনি হিউম্যান এফর্ট, হিউম্যান বিইং, মানুষরা হিউম্যান বিইং যেই এফর্টটা দিচ্ছে, কিসে দিচ্ছে? হিউম্যান বিইং যেই এফর্টটা দিচ্ছে হচ্ছে প্রোডাকশানে। তাহলে হিউম্যান বিইংয়ের এফর্ট পুট ফরওয়ার্ড ইন প্রোডাকশান, কী কী এফর্ট হতে পারে? মেন্টাল এফর্ট হতে পারে বা ফিজিক্যাল এফর্ট হতে পারে, সেইটাকে আমরা বলছি লেবার, এবং লেবারের পেমেন্ট হচ্ছে ওয়েজেস। এখানে বলছে গিভেন দ্য মানি ওয়েজেস, তার মানে মানি ওয়েজটা দেওয়া আছে, মানে হচ্ছে এই মানি ওয়েজ কিন্তু ফিক্সড, মানি ওয়েজ ফিক্সড বা স্থির। ইফ দ্য প্রাইস লেভেল, তার মানে এখানে কিন্তু অ্যাভারেজের কথা বলছে, যে অর্থনীতিতে প্রাইস লেভেল বা গড়টা, দামের গড় বা প্রাইস ইন্ডেক্সটা ইন অ্যান ইকোনমি ইনক্রিজেস, তাহলে যখন এই ঘটনাটা ঘটছে যে অর্থনীতিতে সাধারণ দাম স্তর বাড়ছে এবং সেটা যদি ক্রমাগত হতে থাকে, সাধারণ দাম স্তরের ক্রমাগত বৃদ্ধি, তখনই সেটাকে কিন্তু আমরা বলেছিলাম ইনফ্লেশন। কেমন? ক্রমাগত দাম স্তরের বৃদ্ধিকে। তাহলে এখানে সেরকমই একটা সিচুয়েশনের কথা বলছে, যখন দাম স্তর বাড়ছে কিন্তু আর্থিক মজুরি বাড়লো না, তখন রিয়েল ওয়েজ রেট সেটা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের প্রশ্ন কোথায় আমাদেরকে হিট করছে, যে রিয়েল ওয়েজ রেটটা কি হবে যখন মানি ওয়েজ রেটটা একই থাকছে, ফিক্সড থাকছে, কিন্তু প্রাইস লেভেল ইন দ্য ইকোনমি সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে এই প্রশ্নের
অপশানসগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই যে ব্যাপারটা কী ঘটনা ঘটছে। এই যে মানি ওয়েজ লেখা আছে, এই মানি ওয়েজটাকে আমরা নমিনাল ওয়েজও বলি। নমিনাল ওয়েজ বা মানি ওয়েজ মানে অর্থের মূল্যে কত টাকা পাচ্ছি। ধরে নেওয়া যাক অর্থের মূল্যে কোনো একজন ব্যক্তি তিনি কাজ করে 1000 টাকা পাচ্ছেন, তাহলে 1000 ইউনিট হলো তার মানি ওয়েজ। কেমন? আর ধরে নেওয়া যাক ওই যে প্রাইস লেভেল বা ওই যে দাম স্তরের কথা বলা হচ্ছে, এই দাম স্তরটা আমরা ধরে নিচ্ছি যে দাম স্তরটা ছিল 20 টাকা পার ইউনিট দাম স্তর ছিল, সেখান থেকে সেই দাম স্তরটা রাইজ করেছে, বেড়েছে। দাম স্তর কিন্তু এখানে আমাদের এক্সাম্পলে দেওয়া আছে বা কোয়েশ্চেনে দেওয়া আছে, দাম স্তরটা বেড়েছে, প্রাইস লেভেল বেড়েছে, বেড়ে গিয়ে আমরা ধরে নিচ্ছি সেটা 50 হয়েছে। তাহলে দাম স্তর বেড়েছে কিন্তু মানি ওয়েজ বাড়েনি। তাহলে সেই সিচুয়েশনে পুরনো দাম স্তর দিয়ে যদি এই মানি ওয়েজকে ভাগ করি, তাহলে পুরনো দাম স্তর দিয়ে মানি ওয়েজকে ভাগ করছি, এই যে রেশিও অফ নমিনাল ওয়েজ রেট বাই দ্য প্রাইস লেভেল, এই রেশিওটাকেই বলা হয় রিয়েল ওয়েজ। কেমন? তাহলে দাম স্তর 20 আর রিয়েল ওয়েজ 100, তাহলে বুঝতেই পারছো এখানে কি হবে, কেটে গিয়ে 50 ইউনিট, এটা হচ্ছে রিয়েল ওয়েজ। যখন কি হবে, প্রাইস লেভেলটা কিন্তু 20, তাহলে 20 প্রাইস লেভেল দিয়ে রিয়েল ওয়েজ রেট এলো 50। এবার দেখে নেওয়া যাক যদি প্রাইস লেভেলটা বেড়ে যায়, প্রাইস লেভেল বেড়ে কত হয়েছে, প্রাইস লেভেল বেড়ে হয়েছে 50, তাহলে এবার 50 দিয়ে যখন আমি ভাগ করছি 1000কে, কেন কি মানি ওয়েজ কিন্তু ফিক্সড থেকে গেছে, তাহলে দেখো এখানেও কিন্তু আমরা মানি ওয়েজকে একই রেখে দিয়েছি, মানি ওয়েজকে চেঞ্জ করাইনি। মানি ওয়েজকে চেঞ্জ না করিয়ে যদি আমরা প্রাইস লেভেলকে বাড়িয়ে দিই, তাহলে এফেক্টটা কি হচ্ছে দেখো, কেটে গিয়ে 20 ইউনিট। তাহলে রিয়েল ওয়েজ, যেই রিয়েল ওয়েজটা ছিল 50 ইউনিটস যখন প্রাইস লেভেল ছিল 20 ইউনিট, সেই রিয়েল ওয়েজটাই কমে গিয়ে দাঁড়াচ্ছে 20 ইউনিট যখন প্রাইস লেভেল হয়ে যাচ্ছে 50 ইউনিট। কিন্তু এখানে অ্যাজাম্পশন কি, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাজাম্পশন যেটা, সেটা হচ্ছে মানি ওয়েজ রেট, সেটাকে কিন্তু আমরা ফিক্সড রেখেছি, মানি ওয়েজ রেট কিন্তু আমরা বাড়তে দিইনি। দুটো জায়গাতেই মানি ওয়েজ রেট কিন্তু 1000 হয়ে আছে। তার মানে মানি ওয়েজ রেট একই থাকা অবস্থায় যদি জেনারেল প্রাইস লেভেল বেড়ে যায় বা ইনফ্লেশনের একটা সিচুয়েশন সৃষ্টি হয়, সেই অবস্থায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের রিয়েল ওয়েজ রেট, এই রিয়েল ওয়েজ রেটটা ফল করছে, রিয়েল ওয়েজ রেট ফল করছে। অপশানে চলে আসো, অপশানে কি বলছে, অপশানে বলছে ইনক্রিজ, তাহলে হলো না, ডিক্রিজ হলো, রিমেন কনস্ট্যান্ট হলো না, বিকাম ফ্লেক্সিবল। এখন এই বিকাম ফ্লেক্সিবল ডাজ নট মেক্স এনি সেন্স, তো এটাও কেটে দিলাম। তাহলে আমাদের রাইট আনসার বা কারেক্ট অপশান কোনটা হবে, বম্বে, যেখানে আমরা বলছি যে রিয়েল ওয়েজ রেটটা ডিক্রিজ করছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং যখন একজন শ্রমিকের তার শ্রমের প্রতিদান হিসেবে তাকে যে ওয়েজটা দেওয়া হচ্ছে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে সেই ওয়েজটা যদি ইনক্রিজ করা হয়, সেটা যেন নমিনাল ইনক্রিজ না হয় বা মানি ওয়েজে শুধু ইনক্রিজ না হয়, সেই ব্যক্তি, সেই ইন্ডিভিজুয়াল সেই নমিনাল ইনক্রিজের মাধ্যমে তার যেন রিয়েল ওয়েজটাও বা যেই কোয়ান্টিটিটা তিনি কিনছেন সেই কোয়ান্টিটিটাও যেন বৃদ্ধি পায়। তবে গিয়ে রিয়েল ওয়েজে ইনক্রিজ না হলে কিন্তু ওয়েলফেয়ার বা কল্যাণ হবে না। কেমন? শুধু মানি ওয়েজ বেড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে আনসার কি হলো, যে গিভেন দ্য মানি ওয়েজ, যদি মানি ওয়েজটা ফিক্সড থাকে, গিভেন মানে কি, মানি ওয়েজটা ফিক্সড আছে, তাহলে গিভেন দ্য মানি ওয়েজ যদি প্রাইস লেভেল অফ অ্যান ইকোনমি ইনক্রিজেস, তাহলে রিয়েল ওয়েজ রেট উইল ডিক্রিজ। এবং উল্টোটা যদি হয় ডিফ্লেশনের সময়, তাহলে ডিফ্লেশনের সময় কি হবে, এই ইকোনমিতে ওই যে প্রাইস লেভেল যেটা আছে সেটা ইনক্রিজের জায়গায় ডিক্রিজ করবে এবং তখন কিন্তু রিয়েল ওয়েজ রেট সেটা কিন্তু ইনক্রিজ করবে। এটা আমরা মাথায় রাখবো। কেমন? চলো, ভেরি গুড। নেক্সট দেখা যাক, স্টেটমেন্ট দেখো। স্টেটমেন্টে কি বলছে, এবং অবশ্যই তোমরা কিন্তু যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে নিজেদের মতামতগুলো দেবে, কোয়েশ্চেনের আনসার এবং তার লজিক। বলছে ল অফ ডিমান্ড,
তাহলে এখানে প্রশ্ন এসছে হচ্ছে ল অফ ডিমান্ড থেকে, চাহিদার সূত্র থেকে। চাহিদার সূত্র কি বলছে? চাহিদার সূত্র বলছে যে কোনো জিনিসের চাহিদা, কোয়ান্টিটিটা, কোনো জিনিসের আমি কতটা চাহিদা করব, কোয়ান্টিটি, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত সেই জিনিসের দামের ওপর। তাহলে আমি যদি ধরো দ্রব্য এক্স চাহিদা করছি কিউ পরিমাণের, তাহলে দ্রব্য এক্সের দামের ওপর ব্যস্তানুপাতিকভাবে ইনভার্সলি আমার সেই জিনিসের চাহিদাটা রিলেট করবে। তার মানে দ্রব্য এক্সের দাম যদি বেড়ে যায়, কমোডিটি এক্সের দাম যদি বেড়ে যায়, তাহলে তার চাহিদা কিন্তু ফল করবে, এবং উল্টো দিকে যদি কমোডিটি এক্সের প্রাইস যদি ফল করে তখন কিন্তু তার চাহিদা বেড়ে যাবে। এই ইনভার্স রিলেশনশিপটাকে আমরা বলেছিলাম ল অফ ডিমান্ড। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাজাম্পশন ছিল যে আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট ceteris paribus। আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্টসের মধ্যে এই আদার থিংটা কী জিনিস? দেখো, এই আদার থিংটা কী জিনিস জানার জন্যে আমাদের সবচেয়ে আগে জানতে হবে যে ভাই ডিমান্ড কাকে বলে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে ডিমান্ড মানে হচ্ছে যে কোনো একটা গিভেন টাইম পিরিয়ডে, সময়টা খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা গিভেন টাইম পিরিয়ডে কোনো একজন ব্যক্তির কোনো একটি দ্রব্য কেনার ইচ্ছে, উইলিংনেস, যে কোনো একটা সময়ে কোনো একজন ব্যক্তির কোনো একটা বস্তু কেনার ইচ্ছে, শুধু ইচ্ছে থাকলেই হবে না, তার সঙ্গে এবিলিটি, ইচ্ছে এবং এবিলিটি টু, এই উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু বাই, কোনো কিছু, কোনো দ্রব্য কেনার ইচ্ছে থাকতে হবে, উইলিংনেস টু বাই, এবং শুধু উইলিংনেস বা ডিজায়ার থাকলেই হবে না, ইচ্ছে থাকলেই হবে না, সেটা কেনার ক্ষমতা, এবিলিটিও থাকতে হবে। সাধারণত ক্ষমতা কোত্থেকে আসবে? মানি থেকে আসবে। কেমন? তাহলে অর্থ থাকতে হবে, পারচেজিং পাওয়ার থাকতে হবে। তার মানে বিভিন্ন যে দাম দেওয়া আছে, ধরো দামের এখানে দেওয়া আছে 2 ইউনিটস, সেই দামে ওই ব্যক্তি ইচ্ছে প্রকাশ করছেন যে আমি 50 ইউনিট জিনিস কিনবো যদি জিনিসটার দাম 2 টাকা হয়, কিন্তু সেই জিনিসটারই দাম যদি বেড়ে 5 টাকা হয়ে যায় বা 5 ইউনিট হয়ে যায়, সেই ব্যক্তি ল অফ ডিমান্ড ফলো করে তিনি বলবেন যে না ভাই, এখন কিন্তু আমি কম কিনবো। দাম যদি আরও বাড়ে, ধরো দাম বেড়ে গিয়ে 10 ইউনিট হলো, তখন সেই ব্যক্তি কিন্তু কেনা আরও কমিয়ে দেবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, হাইপোথেটিক্যাল, কাল্পনিক একটা এক্সাম্পল। এই যে বলা হলো ল অফ ডিমান্ডের স্টেটমেন্টটা, এখানে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে চাহিদা বেশ কিছু জিনিসের ওপরে, আমি কোন জিনিসটা কতটা কিনবো, সেই কোয়ান্টিটিটা, যদি আমি জিনিসটা, দ্রব্যটা এক্স দ্রব্য কিনে থাকি, তাহলে সেই জিনিসটা আমি কতটা কিনবো সেটা কিসের ওপরে নির্ভর করে, সেটাকে বলা হয় ফাংশন অফ, মানে কিসের ওপরে নির্ভরশীল। তাহলে দ্যাট ইজ ফাংশন অফ প্রাইস অফ দ্যাট গুড। মানে আমি পেনটা কিনতে যাচ্ছি, তাহলে পেনটা কতটা কিনবো সেটা নির্ভর করবে এই পেনের দামের ওপরে। তাহলে যেই দ্রব্যটা কিনছি সেই দ্রব্যটারই দামের ওপরে। কিন্তু শুধু তা নয়, তার সাথে কিসের ওপরে নির্ভরশীল? দাম ওই রকম আরও কত ধরনের পেন বাজারে বিক্রি হচ্ছে, মানে এই পেনটার দামের ওপরে তো আমার এই পেনের কেনার চাহিদা নির্ভর করবেই, এরকম আরও কত ধরনের পেন বাজারে বিক্রি হচ্ছে। তার মানে কি, যেই পেনগুলো এর রিলেটেড গুডস, সেই রিলেটেড গুডসের আমি ধরে নিলাম ওয়াই, তাহলে প্রাইস অফ ওয়াই এর ওপরেও কিন্তু কোয়ান্টিটি অফ এক্স নির্ভর করবে। আর কিসের ওপরে করবে? আর হচ্ছে ইনকাম। কার ইনকাম? ইনকাম অফ দ্য বায়ার, যিনি কিনতে যাচ্ছেন তার আয় বা ইনকামের ওপরে। এইগুলোকে, এই যে 3টে জিনিস এখানে দেখলাম, যে প্রাইস অফ ওন গুড, প্রাইস অফ রিলেটেড গুড আর ইনকাম অফ দ্য বায়ার, এগুলো ছাড়াও আমার পছন্দ, টেস্ট, আর আমার প্রেফারেন্স, এইগুলোর ওপরেও কিন্তু নির্ভর করবে। রুচি বা পছন্দের ওপরেও নির্ভর করবে, কিন্তু রুচি বা পছন্দ না অঙ্কের মাধ্যমে প্রকাশ করা একটু কঠিন হয়ে পড়ে।
আজকে দাম বা আয় যত তাড়াতাড়ি আমরা অঙ্কের মাধ্যমে, ফিগারের মাধ্যমে, নিউমেরিক্সের মাধ্যমে প্রকাশ করতে পারছি, মাপতে পারছি, তত তাড়াতাড়ি কিন্তু আমরা রুচি পছন্দ, মানে কতটা আমার ঝাল খেতে ভালোবাসে আর কতটা আমার মিষ্টি ভালো লাগে না, এটা ফিতে দিয়ে বা ওজন দিয়ে মাপা যাচ্ছে না। তাহলে সেই জন্য সেগুলোকে আমরা বলছি সাবজেক্টিভ ফ্যাক্টরস, এবং সেটা ওই ইকুয়েশনাল ফাংশনের মধ্যে আমরা রাখছি না। বাট হ্যাঁ, এই যে আমার উইলিংনেসের ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু এইগুলোর সবগুলোর ওপরেই থাকবে, এই সবগুলোর ওপরেই থাকবে, যার মধ্যে টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেসও চলে আসছে। তাহলে আমি বিভিন্ন দামে কতটা জিনিস কিনবো, সেই আমার চাহিদাটা কিসের ওপরে নির্ভর করবে। তাহলে এই আদার থিংস, তাহলে আমি কি বলছি, দামটা তো অবশ্যই, মানে দাম ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। কিসের দাম? যেই জিনিসটা কিনতে যাচ্ছি সেই জিনিসের দাম। দাম ছাড়াও কিসের ওপরে? তাহলে সেই জিনিসের দাম ছাড়াও সেই জিনিসের সম্পর্কিত আরও যেই জিনিসগুলো আছে সেগুলোর দাম, যিনি বায়ার তার আয়, যিনি বায়ার তার টেস্ট এবং প্রেফারেন্স, রুচি এবং পছন্দের ওপরেও নির্ভর করবে। অপশন দেখে নেওয়া যাক। অপশানে বলছে ইনকাম অফ দ্য কনজিউমার শুড নট চেঞ্জ। তার মানে আদার থিংসের মধ্যে ইনকাম পড়ে এবং ইনকামটা কিন্তু বদলানো চলবে না, এটা ঠিক আছে। তাহলে আদার থিংসের মধ্যে যেগুলো পড়ছে সেগুলোকে তো ফিক্সড করে দিচ্ছি, তাহলে এটা ঠিক আছে। প্রাইস অফ আদার গুডস, তাহলে আদার থিংসের মধ্যে প্রাইস অফ অন্য বা সম্পর্কিত দ্রব্যের দাম, তাহলে সেই গুড ওয়াই, এই আদার গুড মানে কি, গুড ওয়াই যেটা আমাদের এক্সাম্পল এখন আমরা বুঝলাম, সেই গুড ওয়াই শুড নট চেঞ্জ, প্রাইস অফ গুড ওয়াই শুড নট চেঞ্জ, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা, টেস্ট অফ দ্য কনজিউমার, টেস্ট যেটাকে আমরা বললাম যে টেস্ট কিন্তু সাবজেক্টিভ ম্যাটার, ওটা সবসময় পরিমাপযোগ্য নয়, কিন্তু তাও তার উপরে কিন্তু আজকে রুচি পছন্দের উপরে কিন্তু আমার ডিমান্ড ডিপেন্ড করবে। তাহলে এটাও শুড নট চেঞ্জ, আমার রুচি পছন্দ একই থাকা অবস্থায় জিনিসের দাম বাড়লে জিনিসের চাহিদা কমবে, জিনিসের দাম কমলে জিনিসের চাহিদা বাড়বে, তাহলে এটাও ঠিক। তাহলে তিনটেই যদি ঠিক থাকে তাহলে আনসার অপশান কী হবে? অল অফ দি অ্যাবভ। তাই জন্য আমরা আনসার অপশান করব দিল্লি। কেমন? তাহলে আমাদের আনসার অপশান দাঁড়াচ্ছে কোথায়? দিল্লিতে। এবং কেন? কেন কি আদার থিংসের মধ্যে আমরা অলরেডি দেখেছি আমাদের এক্সপ্লেনেশনে যে যেই জিনিসটা আমি কিনতে যাচ্ছি তার দাম ছাড়াও আদার যেই থিংস সেগুলোকে আমরা বলছি রিলেটেড গুডসের দাম, ইনকাম অফ দ্য কনজিউমার, টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, রুচি এবং পছন্দ অফ দ্য বায়ার। কেমন? চলো, ভেরি গুড। তাহলে আনসার আমরা পেয়ে গেলাম ল অফ ডিমান্ড। সেখানে আদার থিং রিমেনিং কনস্ট্যান্ট বা সেটারাস পেরিভার্স যেই কথাটাকে আমরা বলি, সেটার মানে হচ্ছে আয়, অন্যান্য সম্পর্কিত দ্রব্যের দাম এবং রুচি ও পছন্দ একই থাকা অবস্থায়। তাহলে আনসার হলো অল অফ দি অ্যাবভ। বেশ, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। পরের প্রশ্নের স্টেটমেন্ট দেখো, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে কি বলছে যে ইন ক্যালকুলেটিং দ্য ন্যাশনাল ইনকাম, যখনই আমরা জাতীয় আয়ের পরিমাপ করছি, ক্যালকুলেশন করছি, মেজারমেন্ট করছি। আচ্ছা, জাতীয় আয় মেজারমেন্ট করার কটা পদ্ধতি আছে? জাতীয় আয় মেজারমেন্ট করার কটা পদ্ধতি আছে? ভেরি গুড, ভেরি গুড, 3টে পদ্ধতি আছে। অন্য কোনো দিন আমরা সেটা আলোচনা করব, নিশ্চয়ই করব। আজকে আমরা দেখি আর কি বলছে। বলছে যে ইন ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড, কোনটাকে আমরা ধরব। তার মানে নিশ্চয়ই কোনো এমন কিছু দেওয়া আছে যেটাকে আমরা ধরি না ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময়, মেজারমেন্টের সময়। তাহলে অপশান দেখে নেওয়া যাক। প্রশ্নে কি জিজ্ঞেস করেছে যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় যখন আমরা মাপছি তখন আমরা নিচে দেওয়া যেই অপশানসগুলো আছে সেই অপশানসগুলোর মধ্যে কোনটাকে ইনক্লুড করব ন্যাশনাল ইনকামের মধ্যে। দেখে নেওয়া যাক। সার্ভিসেস অফ অ্যান হাউসওয়াইফ, গৃহবধূ তার পরিবারের জন্যে যেই কাজটি তিনি করছেন তার জন্যে কিন্তু দে আর নট পেড। সাংসারিক কাজ করার জন্যে কিন্তু গৃহবধূদের আলাদা করে কোনো পেমেন্ট দেওয়া হয় না, এটা হাউসহোল্ডের জন্যে তারা করছেন। হ্যাঁ, এবং সেই জন্যে এইটা হয়ে যাচ্ছে নন মার্কেটেড সার্ভিস। এবার ন্যাশনাল ইনকামে কিন্তু নন মার্কেটেড সার্ভিসগুলোকে ইনক্লুড করা হয় না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড, এটাকে তার মানে আমরা ইনক্লুড করব না, তাহলে এটা বাদ দিয়ে দাও। শুধু হাউসওয়াইফের
যেই সার্ভিসটা সেটা কেন? আজকে যদি বাড়িতে যেই গুরুজনেরা আছেন, মা বাবা আর বয়স্ক যারা আছেন আমাদের থেকে, যারা বয়সে বড়, তারা কিন্তু আমাদের বিভিন্নভাবে গাইডেন্স দিয়ে থাকেন, বিভিন্নভাবে কাউন্সেলিং করে থাকেন, বিভিন্নভাবে সাহায্য করে থাকেন, যার প্রতিদান তারা অর্থের মাধ্যমে চাইছেন না। ধরো এই যে ইকোনমিক্স, আজকে তোমাদের বাড়িতে এমন একজন আছেন যিনি ইকোনমিক্স জানেন, তিনি তোমাদেরকে গাইড করছেন, বুঝিয়ে দিচ্ছেন, তাহলে কি তিনি টিউশন ফিজ নেবেন তোমাদের থেকে? নেবেন না। তাহলে সেই যে গাইডেন্সটা সেটা কিন্তু নন মার্কেটেড হলো। আজকে যখন বাবা বা মা, দিদি বা দাদা তার যখন ভাইকে বা সন্তানকে যখন স্কুলে ড্রপ করে দিচ্ছে, স্কুল থেকে পিক আপ করছে, তারা কিন্তু পুলকারের সার্ভিসের যেই পেমেন্টটা সেটা নিজে নিচ্ছেন না। তাহলে সেইগুলোকে আমরা বলছি সার্ভিসেস টু দ্য হাউস হোল্ডস, এবং এগুলো কিন্তু মার্কেটেড না, নন মার্কেটেড। এটা কিন্তু ইনক্লুড হবে না, এটা কিন্তু ইনক্লুডেড হবে না আমাদের ন্যাশনাল ইনকামের অ্যাকাউন্টিংয়ের সময়। তাহলে বাদ চলে গেল। পেনশনস, আচ্ছা পেনশনসের গল্পটা কি? আমরা জানি যে পেনশনসকে আমরা বলি হচ্ছে, পেনশনস আর টু আস, পেনশনকে আমরা বলি হচ্ছে কি ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট। আর এই ট্রান্সফার পেমেন্ট বা ট্রান্সফার ইনকাম, ইনকাম যে পাচ্ছে তার কাছে ইনকাম, আর যিনি পেমেন্টটা করছেন সাধারণত অথরিটি বা গভর্নমেন্ট, তার কাছে এটা পেমেন্ট। তাহলে এই ট্রান্সফার পেমেন্ট বা ট্রান্সফার ইনকাম আর নট ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম। কেন কি? এই যে ট্রান্সফার পেমেন্টসগুলো, মানে এই পেনশনটা যখন কেউ পাচ্ছেন, তার পরিবর্তে ডাইরেক্টলি কোনো পরিষেবা বা কোনো কাজ কিন্তু তাকে করতে হচ্ছে না সরাসরি, মানে পেনশন পাওয়ার জন্য কোনো কাজ করতে হচ্ছে না। তাই জন্য এই পেনশন পেমেন্ট বা এই ধরনের স্কলারশিপস বলো, এড বলো, দান বলো, এইগুলো কিন্তু আমরা বলি ট্রান্সফার ইনকাম, আর দে আর অলসো নট ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন। আমরা যখন ন্যাশনাল ইনকামের ক্যালকুলেশন করি, আমরা কিন্তু শুধুমাত্র সেই ধরনের আর্নিংগুলোকে ইনক্লুড করি যেগুলো আর এ রেজাল্ট অফ প্রোডাকশন, কোনো কোথাও উৎপাদনে অংশগ্রহণ করার জন্যে যেইগুলো আমরা আর্ন করছি, আয় করছি, সেইগুলোই শুধু ন্যাশনাল ইনকামে আমরা ধরি। আনআর্নড ইনকাম বা কোনো কাজের বিনিময়ে না পাওয়া, যেটা কোনো কাজ না দিয়ে এমনি এমনি পাওয়া টাকা, সেটাকে আমরা বলছি ট্রান্সফার পেমেন্ট, আর সেটা কিন্তু ইনক্লুড করা হয় না। পেনশন ইজ এ টাইপ অফ ট্রান্সফার পেমেন্ট বা ট্রান্সফার ইনকাম। তাহলে এটাও হলো না। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে যে ইনকাম অফ স্মাগলার্স। এখন ঘটনা হচ্ছে যে স্মাগলিং ইজ ইললিগ্যাল, তাই না? এটা তো লিগ্যাল নয়। এখন ইকোনমিক্সে শুধু সেই ব্যাপারটাই পড়াশোনা হয় যেটা লিগ্যাল, যেটা র্যাশনাল। ইললিগ্যাল জিনিস, হ্যাঁ তোমরা বলতেই পারো যে স্যার ব্ল্যাক মানি। এখন ব্ল্যাক মানি যে সবসময় ইললিগাল উপায়ে আসবে তা না, স্মাগলিং করি যে ব্ল্যাক মানি হয় তা না। ব্ল্যাক মানি ইজ বেসিক্যালি আনডিসক্লোজড মানি, যেই টাকাটা গভর্নমেন্ট জানছে না যে কারুর ইনকাম, গভর্নমেন্টকে যে ইনকামের কথাটা ডিসক্লোজ করা হলো না। কাজেই স্মাগলার্সদের ইনকাম কখনোই জাতীয় আয়তে আসবে না, বিকজ দে আর ডুইং অ্যান ইললিগাল অ্যাক্টিভিটি। ল অফ দ্য ল্যান্ড, আমার দেশের যে আইন, সেই আইন ভেঙে তারা আয় করছে, সেটা কখনোই ন্যাশনাল ইনকামে আসবে না। বেশ, পড়ে থাকলো কি? পড়ে থাকলো ইনকাম অফ অ্যান ওয়াচম্যান। এই যে ওয়াচম্যান, এই ওয়াচম্যান কিন্তু একটা প্রোডাক্টিভ সার্ভিস দিচ্ছেন, এবং সেই সার্ভিসের বিনিময়ে তিনি ইনকাম করছেন। তাহলে ইনকামটা কিন্তু সার্ভিস না দিয়েও পাওয়া যায়। ওই যে ট্রান্সফার ইনকাম, সেটা সার্ভিস না দিয়ে পাওয়া গেছিলো, কিন্তু এক্ষেত্রে এই ওয়াচম্যানের ইনকামটা কিন্তু ইজ আর্নড। তিনি একটা সার্ভিস দিচ্ছেন বলে সেই তার বিনিময়ে, সেই সার্ভিসেসের বিনিময়ে তিনি কিন্তু সেই আয়টা করছেন, এবং এই ধরনের আর্নড ইনকামকে কিন্তু আমরা সব সময় ন্যাশনাল ইনকামে অ্যাকাউন্টিংয়ের সময় যোগ করব। কেমন? তার মানে প্রথম তিনটে কিন্তু হলো না। প্রথম তিনটেতে কী কী ছিল? সার্ভিস অফ অ্যান হাউসওয়াইফ, আমরা কি বললাম? নন মার্কেটেড গুডস এখানে আমরা ইনক্লুড করি না। পেনশনসকে আমরা বললাম ট্রান্সফার ইনকাম, সেটাও ইনক্লুডেড হয় না। ইনকাম অফ এ স্মাগলার, ইলিগাল অ্যাক্টিভিটি ভাই, তাহলে দেশের আইন মানছেই না যে তার ইনকামকে আমরা কি করে হচ্ছে কি ন্যাশনাল ইনকামে রাখবো, এটাও হলো না।
তাহলে পড়ে থাকলো কি ইনকাম অফ অ্যান ওয়াচম্যান, তিনি যেই আয়টা করছেন তিনি তার একটা প্রোডাক্টিভ সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসের এগেনস্টে তিনি ওই আয়টা করছেন, তাই জন্য সেই আয়টা থাকবে হচ্ছে ন্যাশনাল ইনকামের মধ্যে। কেমন? তাহলে আজকের যে দমদার 5, আজকের যে 5 का पंच সেটা এটাই ছিল। এই 5টা কোয়েশ্চেনের আমরা অ্যানালিসিস করলাম, কমপ্লিট অ্যানালিসিস করলাম অ্যালং উইথ দ্য অপশানস। আশা করি তোমরা এই অপশানস অ্যানালিসিসগুলো থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারছো। তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের কী ধরনের টপিকের ওপরে ডিসকাশনস হলে, কোয়েশ্চেন্সগুলো কী ধরনের টপিক থেকে আসলে তোমাদের ভালো লাগবে বা তোমাদের এক্সামে আরও হেল্প হবে। আমি সেই ধরনের টপিকের ওপরে কোয়েশ্চেন্স নিয়ে আসবো। আজকে এই 5টা কোয়েশ্চেন দিয়েই আমরা আজকের এই টপিক অ্যানালিসিস শেষ করলাম। আশা করব তোমরা পরীক্ষার জন্য জোর কদমে তৈরি হচ্ছ এবং আবার নেক্সট সেশনে তোমাদের কাছে আমি নিয়ে আসবো আবার একটা প্র্যাকটিস শেষ। ততদিনের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই রাইজ স্মার্ট বাংলার সঙ্গে থেকো। চলো, বাই এভরিওয়ান।